স্ক্রিনটা দেখা যায়? ওকে, তাহলে আমি এবার তোমাদের যে ফর্মটা দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন গুলো আমি লিখে রেখেছিলাম, HTML ইংলিশ ভার্সন, তোমাদেরটা রেখেছিলাম বাংলা ভার্সনে। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, তোমাদের চ্যাপ্টার 4 ছিল। চ্যাপ্টার 4 এ দেখা তো, স্ক্রিনটা দেখা যায়, স্পষ্ট দেখা যায়? জি স্যার। ওকে, তাহলে আমরা যে বিষয়গুলো আমি এখানে দেখে যাচ্ছি, আমার কাছে যেটা মনে হবে, ইভেন তোমরাও দেখো যেটা ডিসকাস হয়নি ওগুলো আমরা একটু ডিসকাস করবো। ইভেন এই যে ব্রাউজার আপলোড, এগুলো পড়ানো হয়ে গেছে। লেকচার 2 ওয়েবসাইটের প্রকারভেদ, ওগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। তারপরে লেকচার 2 তে যেগুলো ছিল, 3 তে ছিল আমাদের এখানে আইপি অ্যাড্রেস ইউআরএল পড়ানো হয়ে গেছে। তারপরে ছিল লেকচার 4 ছিল ওয়েবসাইট কাঠামো, এটাও পড়ানো হয়ে গেছে। তারপর ছিল স্যার HTML এর ওয়েবসাইট কাঠামোতে একটা কনফিউজিং ছিল। বলো কি কনফিউজ? স্যার এখানে ওই যে ট্রি কাঠামো আর স্যার ওই যে আরেকটা স্যার নেটওয়ার্কের যে কাঠামোটা আছে স্যার, এই দুইটার মধ্যে তো সুবিধা হয় নেটওয়ার্কের না, তাহলে ওইটা কেন ইউজ করা হয় না? আচ্ছা, নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো যেটা আছে এটা, আর হচ্ছে ট্রি কাঠামো এটা। আচ্ছা, স্টুডেন্ট মানে সামাল মেবি রিকোয়েস্ট এন্ড রিকোয়েস্ট একটা ওয়ান। ওকে, নেটওয়ার্ক, হ্যাঁ যেটা বলছিলাম, ট্রি কাঠামো এবং যে ওয়েব লিঙ্ক কাঠামো, এই দুটোর বেশি সুবিধাজনক। এখন ওয়েব লিঙ্ক কাঠামোতে একটা অসুবিধা হচ্ছে, খুব বেশি হাইপার লিঙ্ক হয়ে যায়, যেহেতু অলমোস্ট প্রত্যেকটি পেজের সাথে প্রত্যেকটি পেজের লিঙ্ক করা থাকে, যে তুমি এক নাম্বার পেজ থেকে মনে করো 10টা পেজ থেকে সবগুলো পেজে সুইচ করতে পারবা, সবগুলো পেজ থেকে সবগুলো পেজ সুইচ করতে পারবা। তাহলে এটা ওয়েব লিঙ্ক কাঠামোর জন্য হাইপার লিঙ্ক বেশি হয়ে যায়, এটা একটা অসুবিধা, একটু মানে হিবিজিবি দেখা যেতে পারে। ওয়েব যে ট্রি কাঠামোতে জিনিসগুলো সাজানো থাকে, কোনটার অধীনে কোনটা, কোনটার অধীনে কোনটা, এটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। ওয়েব লিঙ্কে কিন্তু জিনিসটা এরকম সাজানো থাকবে না, যে কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা, ওইরকম সাজানো থাকবে না। যদি দেখো আমি এখানে চিত্রটা যদি একটু দেখাই, বুঝতে পারবে এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। যেখানে আমার এখানে 5টা পেজ দিয়েছি, অলমোস্ট সবগুলোর সাথে সবগুলো আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। আর ট্রি কাঠামোতে এরকম তোমার সাবঅর্ডিনেট কাট থাকে, যে এই পেজের অধীনে আছে ওটা, ওটার অধীনে ওটা, ওটার অধীনে ওটা, ওটার অধীনে ওটা, এরকম আমার এখানে একটার পর একটা বোঝা যায়। যেমন মনে করো আমি যাবো আমাদের রেজাল্ট দেখবো, তাহলে আমি ডেকোরেট করেছে হোম পেজে গেলাম, হোম পেজে গিয়ে দেখলাম আমি রেজাল্ট নামে একটা পেজ আছে, তো বুঝতেই পারছি অবশ্যই রেজাল্টে, আমি যেহেতু রেজাল্ট জানতে চাচ্ছি, রেজাল্টে গিয়ে ক্লিক করার পর এখানে গিয়ে আমি দেখি 2টা পেজ, এক্স আই, এক্স ডাবল আই। তো আমি বুঝতে পারছি আমি কিন্তু এক্স ডাবল আই তে গিয়ে আমি রেজাল্ট দেখবো, কারণ আমার স্টুডেন্ট হচ্ছে এক্স ডাবল আই তে পড়ে। এক্স ডাবল আই তে গেলাম, ওখানে ক্লিক করলাম, এরপরে আমি ওখানে গিয়ে দেখি সায়েন্স, বিজনেস, এরকম আমাকে ইংলিশ ভার্সন এরকম সিলেক্ট করা আছে। আমি দেখলাম কি ওখানে সায়েন্সের স্টুডেন্ট দেওয়া আছে, আমি এভাবে দেখো স্টেপ বাই স্টেপ গিয়ে গিয়ে কিন্তু আমি রেজাল্ট ফাইন্ড আউট করতে পারছি। এটা কিন্তু আমার জন্য খুঁজে বের করাটা একটু সহজ হয়ে যাবে। আর ওয়েব লিঙ্কে হবে কি, সবগুলো একসাথে থাকে, যেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ইউজারদের জন্য। এটা হয়তো তুমি পেজ সুইচিং এর ক্ষেত্রে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া তোমার জন্য ইজি, কিন্তু অন্য দিক দিয়ে আবার একটা অসুবিধা হয়ে যায়, তো কি বলে কনজাস্টেড হয়ে যায় এটা। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা তাহলে ওয়েবসাইট কাঠামোর বিষয়গুলো আজ আলোচনা করেছি, এগুলো তো হয়েছে ওয়েবসাইটের মৌলিক বিষয় যেগুলো আছে, HTML ট্যাগ। স্যার তাহলে বর্তমানে সবচেয়ে বেশি তো হাইব্রিড ব্যবহার হয়। বর্তমানে হ্যাঁ, কারণ সবগুলাই ইউজ হচ্ছে। বিজনেস স্টুডেন্ট মাত্র জয়েন করতেছো, তোমরা আরো আগে জয়েন করবা। স্যার আমি তো বাথরুমে ছিলাম।
আচ্ছা, একটা আগে জয়েন করবো কারণ প্রিন্সিপাল স্যার বলেছেন যে এখন থেকে 10 মিনিটের পরে কেউ যদি আসে তাকে যেন অ্যাক্সেস না দিই। আচ্ছা তাহলে স্যার বুঝছি স্যার, ওটা ওয়াশরুমে স্যার টাইম লাগছে অনেক কিছু, এই জিনিস লেগে গেছে। তাহলে ওই সামি যেটা বলেছো, বর্তমানে হাইব্রিড ইউজ হয়, অবশ্যই হাইব্রিড বেশি ইউজ হয়। কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যদি 50টা পেজ থেকে কিছু পেজ হয়তো বা আমার যদি ট্রিতে সাজাই তাহলে এটা ভালো হবে। যে ওইখানে মনে করো আমার একটা বই দিয়ে দিছি, যে একটা বই আমার মনে করো ওইখানে তোমাদের কোনো একটা বই দিয়ে দিছি বা সবগুলো সাবজেক্টের বই দিয়ে দিছি, তাহলে বইগুলো আবার ব্রাউজ করার জন্য তোমার লিনিয়ার স্ট্রাকচারটা বেশি সুবিধাজনক। তখন লিনিয়ারটা ওখানে আমি ইউজ করলাম। আমাদের ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে মনে করো এই দেখালাম অ্যাডমিন পার্সন কারা আছে, টিচার কারা আছে, মনে করো ওদেরকে দেখাইতে গেলে কার অধীনে কে আছে বা রেজাল্ট টেজাল্ট ওইগুলো দেখানোর জন্য আমার ট্রি স্ট্রাকচারটা বেশি সুবিধাজনক হবে। এরকম এক একটা মানে অনেকগুলো সুবিধা হতে পারে। দেখা গেলো কিছু পেজ আমরা দেখতে পাচ্ছি যে ওই পেজ গুলো যদি লিনিয়ারে হয় সুবিধাজনক, তাহলে ওই ডিজাইনাররা লিনিয়ার ইউজ করে। যদি দেখে যে এই পেজ গুলো যদি আমরা ট্রিতে রাখি তাহলে সুবিধাজনক, ওইগুলো ট্রিতে রাখে। এরকম যদি দেখে যে এই পেজ গুলো আমাদের খুব বেশি সুইচ করতে হয়, ইউজাররা এক পেজ থেকে আরেক পেজে সুইচ করবে দ্রুত, তাহলে ওই পেজ গুলো করে কি ওরা তোমার নেটওয়ার্ক বেসড বা এরকম যে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার তৈরি করে দেয়। তার মানে হচ্ছে যে এরকম বিভিন্ন কাঠামো যখন একসাথে থাকে তখন হাইব্রিড ফ্রেম এটা খুব বেশি ইউজ হচ্ছে। আচ্ছা তারপরে এগুলো ওয়েব পেজের হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ, স্টাইল, অ্যাট্রিবিউট এগুলো তোমাদের পড়ানো হয়েছে। হেডিং ট্যাগ পড়ানো হয় নাই আমি? জি স্যার হয়েছে। আচ্ছা তাহলে তোমাদের এগুলো পড়ানো হয়ে গেছে অনেকগুলাই। আচ্ছা স্টাইল যেগুলো ইউজ করেছি, স্টাইল গুলো কিন্তু হচ্ছে তোমার সিএসএস এর কিছু কোড, যেহেতু এইচটিএমএল এবং সিএসএস ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমরা কিছু কিছু কোড স্টাইল দিয়ে করেছি। এই স্টাইল গুলো হচ্ছে ইনলাইন যে সিএসএস, সিএসএস এর 3 ধরনের ওই যে হাইপারলিংক হয়, এর মধ্যে একটা। তো সিএসএস তোমাদের এই চ্যাপ্টারে খুব একটা জানার দরকার নেই, যারা এক্সট্রা জানতে পারো চাও জেনে নিতে পারো। এবার তোমাদের প্রশ্ন যা আসবে সব এইচটিএমএল থেকে, সিএসএস দিয়ে কোনো প্রশ্ন আসবে না। স্যার অনেকগুলো ট্যাগ আছে স্যার, মানে এইসব ডেফিনেশন এইসব পড়া হয়নি, কিন্তু এইভাবে করা হয়েছে। ওগুলো কি এগুলো পড়তে হবে? মানে ডেফিনেশন মানে বলো স্যার ওই যে যেরকম লেখা আছে অনেক কিছু ওইটা সম্বন্ধে, ওগুলো কি পড়তে হবে? মানে খ বা এসব জন্য আসে? না না না, ওইগুলো তুমি যে কাজটা করতে পারো, আমি যে পেজটা এখানে দিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি, যদি তোমরা আমার এই শীটটা পড়ো তুমি বলতে পারো ইন্টারমিডিয়েটের জন্য ওয়েবসাইটে তুমি মাস্টার, যে এই ওয়েবসাইট ডিজাইনিং এ ইন্টারমিডিয়েটে তোমাকে কেউ আটকাতে পারবে না যা যা দিয়েছি। তবে যেটা করবে, ইভেন আমি তোমাদের সহজ করে কি বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার মানে স্লট করেছি, 10টা 12টা স্লট করেছি, যে এই 10টা লেকচার আমি এই চ্যাপ্টারটা শেষ করব। এখন তোমাদেরকে আমি বলি না যে পুরো চ্যাপ্টার একদিনে নিয়ে বসো, আমি এটা বলি না। আমি বলি কি যে তোমরা মনে করো আজকে বসলো যে স্যারের আজকে লেকচার 1 শেষ করব, লেকচার 1 শেষ করলো, এরপর দিন লেকচার 2, এরপর দিন লেকচার 3, এভাবে একটা একটা করে লেকচার শেষ করবো। 10-12 দিন সময় যাবে, তোমার একটা চ্যাপ্টার পুরোটা শেষ হবে। ইভেন আমি যে যেগুলো এরকম দেখো কোডিং দিয়েছি, এই কোডিং গুলো তোমরা তোমাদের ল্যাপটপে বা তোমাদের মোবাইলে প্র্যাকটিস করে দেখতে পারো যে আউটপুট কি হবে। এটা তো প্র্যাকটিস সিস্টেমটা তোমরা জানো যে কোডিংটা লিখে যে কোনো নাম দিয়ে সাথে .html দিয়ে আমরা সেভ করে আমরা দেখবো। আমি এখানে একটু বলতে চাচ্ছি, এটা আমি ওপেন করেছি। অনেক সময় আমরা বিভিন্ন কমেন্টস লিখতে চাই। হ্যাঁ, কমেন্টস হচ্ছে এমন, যেমন কোডিং এর বিষয়ে তুমি মনে করো আমার ওয়েবসাইট বানাচ্ছ, আমি বলে দিলাম আমি এখানে আমার একটা ছবি দিয়ে দেবা, স্যার ছবি দেন। বললাম যে ছবিটা এই জায়গাটাতে ছবি দেবা, কিন্তু আমার তো ইনস্ট্যান্ট ছবিটা নাই, একদিন পরে আসবে, ছবিটা দিয়ে দিব। এখন তুমি কোডিং করার সময় লিখে রাখলা যে এখানে এই যে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে আবার তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করেছো, এখানে তুমি একটা কমেন্ট লিখলা আই হ্যাভ টু অ্যাটাচ ইমেজ, এখানে লিখে রাখলা। তার মানে হচ্ছে এই জায়গাটাতে তোমাকে একটা ছবি দিতে হবে। এই জায়গাটা কিন্তু ব্রাউজার ওপেন করবে না। যে দেখো তুমি এই যে দিয়ে যা লিখছো, অ্যাঙ্গেল ব্র্যাকেট, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের শুরুতে এক্সক্লেমেটরি সাইন দিয়ে যা লিখতেছো, এগুলো কিন্তু কখনো ব্রাউজার করবে না।
ব্রাউজার এগুলো শো করবে না। তাহলে এটা কেন লিখবা? এটা হচ্ছে পরবর্তীতে তুমি যখন তুমি এডিট করতে যাবে তখন বুঝতে পারবে কোন জায়গাটাতে কি কি কমেন্টস লিখেছো। তোমার নিজের প্রয়োজনে কমেন্টস লিখতে পারো যে স্যার এই জায়গাটাতে আমি ইমেজ দেবো, বা এই জায়গাটাতে আমি ওইভাবে চেঞ্জ করব, এখন কাজটা এইভাবে করে যাচ্ছি, এরকম যদি কিছু করতে হয় এগুলোকে বলা হয় কমেন্ট সেকশন। কমেন্ট হচ্ছে একটা এমটি ট্যাগ, কমেন্টের ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, শুধু এটা এক্সক্লেমেটর লেস দেন সাইন গ্রেটার দেন সাইন, এটা শুরুতে এক্সক্লেমেটরের সাইন দিয়ে তুমি যা লিখো, আর এটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না। যেমন আমি এখানে দিয়েছি এক্সাম্পল হিসেবে দিস ইজ দ্য কমেন্ট, কমেন্ট দিয়ে মনে করো এই কমেন্টটা কখনো পড়বে না, তারপরে আবার অনেক কিছু এরকম কমেন্টের মধ্যে লিখতে পারো। আচ্ছা, তারপর ফন্ট ট্যাগ নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি, ওয়ার্ডার আনওয়ার্ডার এগুলোতে আলোচনা করেছি তাই না? জি স্যার। ওকে, তাহলে ওয়ার্ডার আনওয়ার্ডার ওইগুলো আমার লাগতেছে না। আমার এটা পুরাটা সাজানোতে একটা সুবিধা হচ্ছে যে দেখো আমি পুরাটা যা একটা গ্লিম্স দেখতে পারতেছি যে কোনটা পড়ানো হচ্ছে কোনটা পড়ানো হয় নাই। আর তোমরা যদি এভাবে আমার এখান থেকে পুরোটা পড়ে ফেলো তাহলে তোমরা বুঝবে যে স্যার কোনটা আমার শিখতে হবে কোনটা শিখতে হবে না। ইভেন দেখো আমি এই এমসিকিউ দিয়েছি, সিকিউ দিয়েছি, জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, তার মানে এ টু জেড সবই আছে এখানে। তবে তোমরা যেটা করবে এরকম লেকচার ওয়াইজ পড়ে নিবা। আচ্ছা, ওয়েব পেজে চিত্র সংযোজন এবং হাইপার লিঙ্ক এগুলো পড়ানো হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো হাইপার লিঙ্ক হয়ে গেলে শেষ। আমাদের হয়তো বা এই যে শুরুতে অভি বলেছিল যেটা যে ওয়েবসাইট পাবলিশিং, আমাদের ওয়েবসাইট পাবলিশিংটা একটু বাকি আছে। টেবিল নিয়ে আমি হিউজ আলোচনা করেছি, শুধু তোমাদের এখন দরকার প্র্যাকটিস, আর নয় দেখা যাবে যে পারবা না। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখো, এই প্রশ্নটা দেখো, স্টুডেন্ট নেম হ্যারি পটার, কম্পালসারি বাংলা, ইংলিশ, আইসিটি, অপশনাল, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। এই প্রশ্নটা হয়তো বা কোনো একটা বোর্ডে এসেছিল যার জন্য এখানে রাখা হয়েছে। এখানে ঘ নাম্বার আগে গটা দেখো, উদ্দীপকের টেবিলটির ওয়েব পেজ দেখানোর জন্য HTML কোড লেখো। এটা হচ্ছে নরমাল HTML কোড, লিখতে পারবো সবাই? গ নাম্বার স্যার করে দেখতে হবে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই এটা করবা, করে আমাকে দেখাবা। আর ঘ নাম্বারে আমি দিয়েছি উদ্দীপকের যে টেবিলটা আছে, টেবিলটাকে রো কে কলাম এবং কলামকে রো করলে যে একটা টেবিল হবে ওইটার HTML কোড লিখো। মানে হচ্ছে কি দেখো, এটাকে আমাকে রিভার্স করে ফেলতে হবে। স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল এগুলো কোথায় আছে বলতো, রোতে নাকি কলামতে? রো। আচ্ছা, স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল এগুলো আছে রো, এটাকে তোমাকে কলাম বানিয়ে ফেলতে হবে। তাহলে কলাম, ফার্স্ট কলামে হবে স্টুডেন্ট নেম, তারপরে গড়ে হবে কম্পালসারি, এরপরে হবে অপশনাল, এরপরে যেটা আসছে হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো চলে যায়, এগুলো আসলে তোমার রোতে, এগুলো কিন্তু হিসেব পরের কলামে চলে যাবে। ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এগুলো দেখো রোতে আছে, এগুলো কলামে চলে যাবে। এইটাকে তোমরা উল্টায়া, এই টেবিলটাকে উল্টায়া লিখতে পারো তোমরা? স্যার এইটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা এটা তোমাদের আগে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এটা তোমরা নিজের আগে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে দেন আমি একটু দেখবো যে তোমরা এটা সলভ করতে পারছো কিনা। আগামী ক্লাসে প্রয়োজনে আমি এটার মধ্যে একটু কথা বলবো। তাহলে তোমরা এটা একটু স্ক্রিনশট রাখো সবাই, যারা ক্লাস করতেছো সবাই একটু স্ক্রিনশট রাখো যে এটা হ্যাঁ গ ঘ দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এই দুইটা হোমওয়ার্ক আগামী ক্লাসে আমি দেখবো। এটা আমি আমার গুগল ক্লাসরুমে এটা দিয়ে দেবো যে এটা হয়তো তোমাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, তোমরা এটা অ্যাসাইনমেন্ট করে সাবমিট করবে আমার গুগল ক্লাসরুমে। আচ্ছা, তাহলে এটা আমি ওই শুধু তোমাদেরকে একটু হিংস দিয়ে দেই, গ নাম্বারটা যখন করবা তখন দেখবা যে স্টুডেন্ট নেম তো এটা TH টেবিল হেডিং দিয়ে করবো, কম্পালসারি টেবিল হেডিং, অপশনাল টেবিল হেডিং। কিন্তু যেটা আমাকে করতে হবে, কম্পালসারি যখন করব এই ঘরটা বানানোর সময় all span equal to 3, তাই না? আচ্ছা, তারপর হ্যারি পটার যখন বানাবা এই ঘরটা বানানোর সময় ও রো স্প্যান ইকুয়াল টু 3, বাংলা বানানোর জন্য রো স্প্যান ইকুয়াল টু 3, ইংলিশের জন্য রো স্প্যান 3,
আইসিটির জন্য রোজ পেন 3, ফিজিক্স ম্যাথ বায়োলজি এগুলো অ্যাজ ইট ইজ। তাহলে তুমি গ নাম্বারের উত্তর বুঝে যাবা। ঘ নাম্বারে যখন যাবা তখন কি করবা, আগে টেবিলটা নিজেরা বানিয়ে ড্র করবা। টেবিল ড্র না করে যদি কেউ বানাতে যাও অবশ্যই ভুল হবে, 100% ভুল হবে। তাহলে আগে আমি প্রথম রোতে প্রথম কলাম, এই যে রো যেটা আছে এটাকে কলাম বানিয়ে ফেলবো। তাহলে প্রথম ঘরে লিখবো, নিচে নিচে আগে 3 ঘরে একটা কলাম বানিয়ে ফেলবো, একটা 3টা ঘর দিয়ে একটা কলাম বানাবো। তাহলে প্রথম ঘরটা হবে স্টুডেন্ট নেম, পরেরটা হবে কম্পালসরি, এরপরেরটা হবে অপশনাল। এরপরে যে দ্বিতীয় যে রোটা আছে হ্যারি পটার হবে দ্বিতীয় কলামে দিবা। এরপরে দ্বিতীয় বাংলা ইংলিশ আইসিটি এটাও বসবে কোথায়, আমার এটা আসছে দ্বিতীয় কি বলে কলামের সেকেন্ড রোতে, অর্থাৎ এরপরের ঘরটাতে 3টা স্লট করে আসবে। স্টুডেন্টরা এখনো জয়েন করছে। আচ্ছা, এরপরে ফিজিক্স ম্যাথ বায়োলজি স্যার এগুলো প্রথমে আসবে। কি 3টা কলাম করব? আচ্ছা, তাহলে আমি এটাকে তোমাদেরকে একটু দেখি রেয়ার ক্যামেরা দিয়ে আমি একটু ড্র করে দেখাই দেই, এটাকে না হয় তোমাদের অনেক ঝামেলা হবে। আমি একটু রেয়ার ক্যামেরাটা অন করে নেই। আচ্ছা দাঁড়াও, আমি একটু আমার এখানে ওই ইয়ারটা চেঞ্জ হয়েছে তো, রেয়ার ক্যামেরাটা একটু বের করে নেই। কি রিয়া এতক্ষণ কোথায় ছিল? ওয়ালাইকুম সালাম, কোথায় ছিল এতক্ষণ? আচ্ছা, এখানে বুঝছো আমার এটা তাহলে একটু দেখতে হবে, রেয়ার ক্যামেরাটা অন হচ্ছে না। আমি তোমাকে পরে আমি দেখাই দিচ্ছি, আমার মাত্র আপডেট হচ্ছে তো। আমি একটু গেটে দেখিনি যে আমার রেয়ার ক্যামেরাটা কোন জায়গায় আছে। নর্মালি যেটা যে জায়গায় থাকতো এই জায়গায় নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা ওইটা, আমি রেয়ার ক্যামেরাটা অন করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ওইটা মনে হয় সেটিংটা অন্য কোথাও হতে পারে, কারণ একদম ওই গুগল মিটটা আপডেট নিছে, এই জন্য আমি এখনো খুঁজে পাচ্ছি না। খুঁজতে গেলে সময় লাগবে, অন্য সময় তাহলে আমি এটা রেয়ার স্যার ক্যামেরা দিয়ে এখন দেখাই। কি ক্যামেরা অন করা যাবে না নরমাল? রেয়ার ক্যামেরা জি স্যার, আপনার মোবাইলের ক্যামেরা নরমাল ক্যামেরা। না, এটা হচ্ছে কি গুগল মিটে যেভাবে আমি আমার নিতাম, ওইটা দেখতে গেলে যে 3 ডটে ক্লিক করলে অপশন আসতো, এখন ওই অপশনটা আসতেছে না, রেয়ার ক্যামেরার না অপশনটা স্যার, মানে আসতেছে না। আপনি যেহেতু প্রেজেন্ট স্ক্রিন করছেন তাই এখন নরমাল আপনার মোবাইলে ক্যামেরা অন করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, তাহলে ওইটা দেখি তাহলে এটা হয় কিনা। এটা তুমি একটা ভালো বুদ্ধি বলেছো। আচ্ছা, এখন তো দেখো তো, এমনি নর্মালি দেখা যায় স্ক্রিনটা। জি স্যার। আচ্ছা, তাহলে আই হোপ হবে মনে হয়। আচ্ছা, আমি একটু ইয়েটা একটু ড্র করে নিই, ছবিটা আগে যেটা ছিল এটা একটু ড্র করে নিই, ড্র করে তারপরে আমি এসে যাচ্ছি তোমার। আগে আমার টেবিলটা ছিল যেটা, এটা আগে আমি একটু ড্র করি। স্টুডেন্ট নেম, হ্যারি পটার কম্পালসরি,
অপশনাল, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। আচ্ছা, হ্যাঁ দেখো তো ক্যামেরা থেকে দেখো ভাই। হ্যালো, জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, বলো দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের যে টেবিলটা আছে এটা। তো আমরা কোডিংটা তো সবাই পারি, তো আমরা কোডিংটা পারলে আমাদের আগে কি করতে হবে, আমি বলেছি আগে তোমরা নিজেরা টেবিলটা ক্রিয়েট করে নাও। তাহলে টেবিলটা ক্রিয়েট করার জন্য আমি যেটা করব, আমি বলেছি তোমার এই রোটাকে আগে কলাম বানাবা। তাহলে রো কে যদি আমি কলাম বানাতে যাই তাহলে আগে কি করবো দেখো, এই দেখো আমরা ভাঙ্গে ভাঙ্গে কাজটা করি, একদম পুরোটা ভেঙে ভেঙে। আচ্ছা, তাহলে ফার্স্ট মনে করি এই একটা আছে, মনে করি এই একটা আছে, সে স্টুডেন্ট, STU, স্টুডেন্ট নেম হ্যারি পটার, মনে করি হ্যারি পটার, সরি ওই হ্যারি পটার না, এটা স্টুডেন্ট নেম। তারপর কম্পালসারি, কম্পালসারি, অপশনাল, অপশনাল। ফার্স্ট যে রোটা আছে, রোটাকে তুমি কি করলা, কলাম বানিয়ে ফেললাম। পরের যেটা আছে এই যে এই রোটা, এটাকে আমি ইসে নিয়ে নিব, যে পরের রোটাকে আমি এখন কলাম বানাবো। পরের যে রোটা আছে এটাকে যখন আমি মনে করে কলাম বানিয়ে দিলাম, বানাইলাম কলাম পুরোটা। এখন হ্যারি পটার দেখো কয়টা গড় নিয়ে আসে বলতো, হ্যারি পটারের গড় কয়টা রো নিয়ে আসে, 3টা রো। 3টা রো নিয়ে আসে হ্যারি পটারের, তাই না? তাহলে আমি এই হ্যারি পটারের যে গড়টা নিব, এই যে গড়টা বানাবো, এটা কিন্তু 3টা রো, ওই যে রো এর সমান জায়গা নিছে। তার মানে আমার এখানে 3টা, 1টা 2টা, এই 3টা এখন কলামের সমান জায়গা নিবে। হ্যারি পটার এখন মনে করো আমার এখানে স্লট হচ্ছে এই 1টা 2টা আর এখানে একটা 3টা। আচ্ছা, এখন যদি দেখি বাংলা, বাংলার জন্য যে ঘরটা বানাচ্ছি দেখো, সরি ওই যে কম্পালসারি বরাবর যে ঘরটা হচ্ছে, এটা হচ্ছে আমার 3টা কি নিয়ে আসছে বলো। হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বাংলা দেখো তো 3টা কি নিয়ে আসছে, কলাম নাকি রো? বাংলা, ইংলিশ, 3টা আইসিটি রো। এগুলো কি? বাংলা, ইংলিশ, আইসিটি 3টা কলাম ছিল। দেখো তো বাংলা, ইংলিশ, আইসিটি 3টা কলাম ছিল না? তাহলে এই যে কম্পালসারি বরাবর, তাহলে এটা 3টা কলামকে 3টা রো বানিয়ে দাও, এই 3টা রো বানিয়ে দাও। আচ্ছা, তারপর ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এইগুলো ছিল আমার 3টা রোতে। এখন 3টাকে কলাম বানিয়ে দাও, একটা আর এখানে 2টা ভাগ করে দিই। এখন তোমরা যদি একটু ভাবে দেখো, বলতে পারো যে স্যার হ্যারি পটার তো স্যার 3টা রো এর সমান জায়গা নিছে, 3টা রো এর সমান জায়গা নিছে। দেখো হ্যারি পটার এখানে, তাহলে এখন 3টা কলামের সমান জায়গা নিতে হবে। দেখো তো 3টা কলামের সমান জায়গা নিছে কিনা, এখানে হ্যারি পটার। বাংলা, ইংলিশ, আইসিটি 3টা ছিল আমার কলাম, 3টা কলামকে আমি 3টা রো বানিয়ে দিব, বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা আমার ছিল কি, এখানে কলাম, 3টাকে আমি রো বানিয়ে দিছি। ইভেন যেটা বলবো যে স্যার বাংলা, ইংলিশ, আইসিটি ইন্ডিভিজুয়াল এক একজনের 3টা রো এর সমান জায়গা নিছিল, এখন আমার এক একজনের 3টা কলামের সমান জায়গা নিবে। এতে এক একজনের বাংলা, ইংলিশ, আইসিটি এক একজনের 3টা রো এর সমান জায়গা নিছিল এখানে, এখন এক একজনের 3টা রো কলামের সমান জায়গা নিছে। আচ্ছা, তারপর আসছে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। ফিজিক্স, ম্যাথ, বায়োলজি ওগুলো ইন্ডিভিজুয়াল এক একটা রো ছিল। তাহলে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এখন এগুলো কি হবে, ইন্ডিভিজুয়াল 3টা এখানে রো ছিল, 3টা কলাম হবে। এরপরে তুমি এটা ড্রয়িং করার পর এটাকে তুমি কি করবা, কোডিং করবা। এখন কি এটা বুঝতে পেরেছো সবাই? আগে একটু দেখো তো।
এটা নিজেরা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, আর নয় কিন্তু তোমাদের কাছে এটা ক্রিটিক্যাল মনে হবে। কি বলছো বুঝতে পেরেছো? তোমরা একটা একটা কাজ করতে পারো, এটাকে একটা করে রাখতে পারো, যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে স্যার শুধু এতটুকুর জন্য স্ক্রিনশট কাটে রাখতে পারো, যে স্যার এটাকে আমরা কিভাবে রো কে কলাম, কলামকে রো বানাবো। কোনো টেবিল দিয়ে দিল, দিয়ে বললো যে উদ্দীপককে বর্ণিত টেবিলকে রো কে কলাম করো, কলামকে রো করো, পারবা? হ্যাঁ, স্টুডেন্ট একটু রেসপন্স করো, পারা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, এই জন্য আমি এটাকে একটু করে দিয়েছি। স্যার টেবিল মানে রো কি কলাম আর কলাম কি রো কেন করব? কোয়েশ্চেনটা ছিল এখানে টেবিলকে কলাম, কলামকে রো করতে, এটা কোয়েশ্চেনই ছিল। আচ্ছা, এখন আমরা দেখি যে তাহলে ঘর নাম্বারে কি করব, আগে আমি যেভাবে চেঞ্জিং টেবিলটা করেছি, তুমি চেঞ্জিং টেবিলটা করবা, ক্রিয়েট করে তারপরে এইচটিএমএল কোডিং লিখবা। আচ্ছা, অনেক সময় দেখো এরকম প্রশ্ন দিয়ে দেই, তোমাকে প্রশ্নটা কোডিংটা দিয়ে দিবে, দিয়ে বলবে কি এটার আউটপুট দেখাও। যে সবসময় যে তোমাকে দিবে যে এই আউটপুট কি হবে এটার জন্য কোডিং লেখো, এটা বলবে নট লাইক দ্যাট। অনেক সময় তোমাকে এটাও বলতে পারে যে একটা তোমাকে কোডিং দিয়ে দিল, দিয়ে বলছে কি এটার আউটপুট লেখো, তাহলে এটা তুমি বুঝতে পারতেছো এটার আউটপুট লিখতে পারবা? কি বলো, আউটপুট লিখতে পারবা? স্যার এলআইটা কি? এলআই মানে লিস্ট আইটেম। এলআই যেখানে ইউজ করছি বুঝতে পারতেছো যে স্যার এটা তো যেহেতু এলআই ইউজ করছেন তার মানে হচ্ছে এটা একটা লিস্ট আইটেম, তাহলে এলআই ইউজ করলে এর আগে ইউএল অথবা ওএল ইউজ করেছে। এলআই এর আগে কি ইউজ করছে বলো? ইউএল। ইউএল মানে কি বলো? ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। তাহলে এই যে আনঅর্ডার লিস্ট, তাহলে কিবোর্ড মাউস এগুলো কিসে আছে? আনঅর্ডার লিস্টে আছে। আচ্ছা, আনঅর্ডার লিস্ট কিছু যদি না থাকে তাহলে বাই ডিফল্ট সার্কেল থাকে। আচ্ছা, তারপর দেখো ওয়ার্ডার লিস্ট, আবার টিডি ওপেনিং ট্যাগ, টিডি ক্লোজিং ট্যাগ যেগুলো আছে মানে কি একটা সেলের ভিতরে কিবোর্ড মাউস লিখে আছে। তারপরে আরেকটা সেলের ভিতরে ওয়ার্ডার লিস্টে আছে কি এলআই, মানে কি লিস্ট আইটেমে দেওয়া আছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলো লিস্ট আইটেমে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে আউটপুট লিখতে হবে, এগুলো প্র্যাকটিস করবা। যদি মনে করো তোমাদের প্রবলেম হয়, কিবোর্ড ইসে কম্পিউটারে এগুলো কম্পোজ করো, কম্পোজ করে দেখো আউটপুট কি আসে। কারণ এখন যে সিস্টেম চাচ্ছে বোর্ডে এভাবে পড়ালেখা করে করতে হবে। তারপর তো ইমেজ আনা, এই টেবিলটা যেমন একটা জটিল টেবিল, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো যে উদ্দীপকটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও, এই টেবিলটা একটা জটিল টেবিল, তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো। আচ্ছা, তারপর গেল এটা ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট আমি এখানে আরো আলোচনা করেছি। দেখো এই যে এই টেবিলটা কি দেখতে পাচ্ছ, এটা কোন টেবিল? এটা কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আমি যে টেবিলটা চেঞ্জ করেছি, এইটা স্টুডেন্ট নেম আর হ্যারি পটার, এগুলোকে দেখো ছিল আমার এখানে কলামে ছিল, এটা রো হয়ে গেছে। তারপরে কম্পালসরি, অপশনাল, এগুলো কি ছিল আমার রোর মধ্যে ছিল, এগুলো কলামে চলে গেছে। স্টুডেন্ট নেম, কম্পালসরি, অপশনাল এগুলো রোতে ছিল, কমা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যে কোয়েশ্চেনটা তোমাদের আমি দিয়েছি এইটা হুবহু উল্টাটা হচ্ছে এই টেবিলটা, দেন এটা কোডিং এখানে কোডিং দেওয়া আছে। আচ্ছা, তারপরে আসছে ওয়েবসাইট ডিজাইন। এই যে এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ, এটা বললে আমাদের চ্যাপ্টারটা বুঝে যাবে। দেখো এখানে দেওয়া আছে ওয়েব পেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এন্ড ওয়েবসাইট পাবলিশিং, এটা কি পড়ানো হয়েছে? স্যার ওয়েব পেজ ডিজাইনের পড়ানো হয়েছে কিন্তু ওগুলো পড়ানো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা একটা আমরা দেখি।
ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমাদের কি কি কাজগুলো করতে হবে দেখো। একটা ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য আমাদের আমি এখানে 7টা কাজ বলেছি, যে সাধারণত একজন ওয়েব ডেভেলপার হিসেবে তুমি যদি চাও যে একটা ওয়েবসাইট ডিজাইন করব, কারো একটা ওয়েবসাইট বানাবো, এই 7টা কাজ তোমার করতে হবে। মনে করো আমি তোমাকে বললাম সামি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, পাবলিশিং এগুলো আমার বিষয়, আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে পাবলিশ করাবো, তাহলে তোমার এই 7টা কাজ করতে হবে। প্রথম যে কাজটা হচ্ছে তথ্য সংগ্রহ। স্যার আপনি কিসের ওয়েবসাইট বানাবেন, এখানে কি কি দিবেন। মনে করেন আমি বললাম আমি ওয়েবসাইট বানাবো, আমার কলেজের ওয়েবসাইট বানাবো, তাহলে স্যার কলেজের ওয়েবসাইট হলে আপনার হয়তো বা রেজাল্ট থাকবে, আপনার টিচারদের পরিচিতি থাকবে, আপনার গভর্নিং বডি থাকবে, আপনার এখানে চেয়ারম্যানের বাণী থাকবে, আপনার এখানে প্রিন্সিপালের বাণী থাকবে, আপনি কিভাবে নিবেন, তথ্য ডিজাইন করবেন, মোটামুটি আমার কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে। এগুলো যে কোনো ওয়েবসাইট বানালে ওই ওয়েবসাইট ইনফরমেশন গুলো অবশ্যই কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে তুমি তথ্যগুলো নেওয়ার পর এখন তুমি পরিকল্পনা করবা যে কিভাবে বানাবে এটা। তো পরিকল্পনার মধ্যে কি কি করবো, যে চেয়ারম্যানের বাণীটাকে আমি কিভাবে দিতে পারি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কোন জায়গা থেকে বোল্ড করবো, কোনটাকে আন্ডারলাইন করবো, ইভেন চেয়ারম্যানের বাণীটা কোন জায়গায় দিব, প্রিন্সিপালের বাণী কোন জায়গায় দিব, টিচারদের পরিচিতি কোন জায়গায় দিব, এগুলো তুমি মোটামুটি একটা প্ল্যানিং করে ফেলো। কোন জায়গায় লোগো, কলেজের লোগো ইউজ করবো, কোন জায়গায় হোম পেজ থাকবে, তারপর নোটিশ থাকবে, কোথায় তুমি মোটামুটি আগে একটা নিজে একটা ডিজাইন করে পরিকল্পনা করে ফেললাম যে এইভাবে আমি এটা করবো ইনফরমেশন নেওয়ার পর। তারপর হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। হচ্ছে ইনফরমেশন গুলো আমি এখন তো সব নিয়েছি, আমি প্ল্যানও করছি কোন জায়গায় কি দিব। এখন ইনফরমেশন গুলোকে আমাকে একটু ডিজাইন করে দিতে হবে, মানে সাজানোটা দেখা যাবে। যেমন লেখা থাকবে, মনে করো তুমি ডিজাইন করলে এরকম যে একটা ইমেজ দিলা, যে প্রিন্সিপালের বাণী থেকে ইমেজ বানিয়ে দেখো যে এখানে যেহেতু হোম পেজে যদি আমি প্রিন্সিপাল স্যারের বাণী দিয়ে পুরোটা ভরে ফেলি, চেয়ারম্যান স্যারের বাণী দিয়ে ভরে ফেলি, তাহলে হোম পেজ ভরে যাবে। তুমি করছো কি যে অধ্যক্ষের বাণী দিয়ে এরকম একটা তুমি ইয়াই ফাইল বানাইলো বা এরকম একটা ইমেজ বানালা, যে এই ইমেজটার উপর ক্লিক করলে কি হবে, প্রিন্সিপাল স্যারের বাণীটা ওপেন হবে। আবার দিলা যে তুমি চেয়ারম্যান স্যারের বাণী, ওইটাও কি হলো, ওই চেয়ারম্যানের বাণী দিয়ে একটা ইমেজ দিলা, দিয়ে ওটা দিলা যে এই লেখাটার উপর ক্লিক করলে চেয়ারম্যানের বাণীটা ওপেন হবে। তুমি এটা তাহলে জায়গাটা ফ্রন্ট পেজে জায়গা কমায় ফেললা। এটা আমি সাধারণত করে কি, যখন সংবাদপত্রে প্রথম পেজে শুধুমাত্র সংবাদের অল্প কিছু লিখে এরপরে বাকিগুলো ভিতরে লেখে, কারণ ফ্রন্ট পেজটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এইভাবে তুমি ইভেন লেখার বিভিন্ন স্টাইল করতে পারো, লেখার কালার করতে পারো, এইভাবে তুমি তোমার ইনফরমেশন গুলো আর্কিটেক্ট করতে পারো। এরপর আসছে ডিজাইনিং সেকশন। তাহলে তো ওইটা ডিজাইনের মতো। হ্যাঁ, আর্কিটেক্টটা অনেকটা ওইরকমই আসবে। তারপর আসছে যে তোমার ডিজাইনিং সেকশনে পুরো ওয়েব পেজে তোমার ফুল যে লোগো বা ইমেজ, হাইপারলিংক যা যা আছে একদম পুরাটা আমার তোমাকে ডিজাইন, মানে বাড়ির ডিজাইনের মতো বলতে গেলে অনেকটা তোমাকে একটু রাফ করে নিতে হবে, যে পরিকল্পনা এবং ডিজাইন অনেকটা কাছাকাছি, যে আমি এই সিস্টেমে আমি ওয়েব পেজ গুলো করবো, কিভাবে আমি হাইপারলিংক গুলো দিব, কোনটার সাথে কোনটা হাইপারলিংক দিব, যে শুধুমাত্র দেখা গেলো যে অন্য ভাবেও এগুলো দেখা যেত এই ওয়েবসাইটটা, কিন্তু তুমি যেভাবে চাচ্ছ এটা মনে করো যে একটা ওয়েবসাইট বিভিন্ন ভাবে ইউজাররা দেখতে পাবে, বাট তোমার যে সিদ্ধান্তটা বা তুমি যেভাবে উপস্থাপন করতে চাচ্ছ এটা তোমার কাছে মনে হচ্ছে বেস্ট, তুমি এটা অবশ্যই আগে একটা ডিজাইন করে নিলাম। তারপর আসছে উন্নয়ন মানে হচ্ছে কোডিং করা, তোমার সমস্ত কাজ কমপ্লিট, ইনফরমেশন নিয়ে নিছো, পরিকল্পনা করে ফেলছো, তারপর তুমি এটাকে কি বলে আর্কিটেক্ট করে ফেলছো, এখন ডিজাইন করছো, আমার ওয়েবসাইটের ডিজাইনিং এমন হবে। এরপর যেটা হচ্ছে কি যে উন্নয়ন হচ্ছে তুমি এখন কোডিং এ নেমে যাও, সরাসরি একদম সিএসএস বা HTML, জাভাস্ক্রিপ্ট তুমি যেটা দিয়ে কোডিং করবা একদম সরাসরি কোডিং এ নেমে যাও। এখন তুমি কোডিং করা শুরু করে দিবা, তাহলে তোমার তো সামনে তো তোমার ডিজাইন আছেই, তোমার এখানে ডিজাইন ড্র করাই আছে, খাতায় তুমি নিয়ে নিছো, ওই অনুযায়ী তুমি কোডিং করতে থাকবে, যে কোনটার পর কোনটা আসবে তুমি সব সুন্দরভাবে করে দেখতে পাবা, যে আমার ওয়েবসাইটটা একদম পরিপূর্ণ ওয়েবসাইটটা এমন দেখা যাবে। তোমার ডিজাইনে কিন্তু বলা থাকে, যেমন বাড়ির একটা ডিজাইন, তুমি আগে বাড়ির ডিজাইনটা যখন হয়ে যায় তখন শুধুমাত্র রাজমিস্ত্রি যখন কাজ করে ঠিক ওই প্ল্যান বা ওই ডিজাইন অনুযায়ী কাজ করে হুবহু ওই বাড়িটা বানিয়ে দেয়। তোমারও ডিজাইনটা এমন ভাবে ডিজাইন করেছো যে আমার ওয়েবসাইটের আউটলুকটা এমন হবে
এটার জন্য আমি যা যা কাজ করছি আমি এইভাবে কোডিং করলে আউটপুটটা এমন দেখা যাবে। এটা হচ্ছে তোমার ডিজাইন সেকশনের কাজ, সরি উন্নয়ন সেকশনের মানে কোডিংটা। তারপর হচ্ছে তোমাকে এটা টেস্টিং করে দেখতে হবে তোমার এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, হাইপার লিঙ্ক ঠিক মতো কাজ করে কিনা, ইমেজ দিয়েছো ইমেজ কাজ করে কিনা, বা এরকম আরো অনেক কিছু তুমি দিয়েছো কোডিং সব কাজ করে কিনা, তোমার যে প্ল্যান তোমার যে ডিজাইন ওই অনুযায়ী এটা শো করতেছে কিনা, এটা টেস্টিং করতে হবে। এরপর হচ্ছে এটা সংরক্ষণ করো, স্টোরেজ করো। তুমি এটা হয়তো বা তোমার কম্পিউটারে, ল্যাপটপে বা অন্যকে পেন ড্রাইভ দিয়ে দিলা অথবা সার্ভারে রেখে দিলা, ওই কোনো না কোনো ভাবে এটাকে সেভ করে রাখতে হবে যেন এটা পরবর্তীতে ইউজ করতে পারবে। স্টিল নাও যেটা করেছো এখনো পাবলিশড হয় নাই। আচ্ছা গেল তোমার এখানে, ইভেন আমি পুরোটা ইনফরমেশন এখানে ব্যাখ্যাও করেছি। তারপর আসলে ওয়েবসাইট পাবলিশিং এর কাজগুলো। ওয়েবসাইট পাবলিশ করার জন্য যে ওয়েবসাইট ডিজাইন ছাড়াও আর তোমাকে আরো 3টা কাজ করতে হবে। যদি আমরা শুধু বলি যে ওয়েবসাইট পাবলিশিং এর স্টেপ কি কি, তাহলে আমরা বলতে পারি 4টা স্টেপ ওয়েবসাইট পাবলিশিং এর। 1 নাম্বার হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, ডিজাইনের তো কাজগুলো বলেই দিলাম কি কি কাজ করি আমরা ওয়েবসাইট ডিজাইনিং এ। 2 নাম্বার হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হচ্ছে কি, যে তোমাকে একটা ডোমেইন নেম পারচেজ করতে হবে, কিনতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যেমন আমরা একটা ডোমেইন কিনেছি কি dic.edu.bd, আমরা এই একটা ডোমেইন কিনেছি, এই ডোমেইন দিয়ে আমাদের ওয়েবসাইট পাবলিশ করেছি, এটা অন্য কেউ ইউজ করতে পারবে না। তাহলে এরকম তোমাকে কি করতে হবে, একটা ডোমেইন নেম পারচেজ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। আর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে কারা, ওইগুলো আমরা বলেছি ফ্রি কিছু প্রতিষ্ঠান আছে, তুমি ফ্রি ডোমেইন নিতে পারো। ফ্রি ডোমেইন অবশ্য ভালো কাজ করবে না, বলে দিই ফ্রি ডোমেইন ভালো কাজ করবে না। তাই এটা যারা স্বাভাবিক প্র্যাকটিস করতে চাচ্ছে ওদের জন্য হয়তো ফ্রি ডোমেইন দিয়ে কাজ করতে পারো, কিন্তু প্রফেশনাল কাজ করতে হলে অবশ্যই তোমাকে ডোমেইন কিনে নিতে হবে। তারপর যেটা হচ্ছে সার্ভারে হোস্ট করা। তুমি ওয়েবসাইট বানিয়েছো, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করেছো, এখন তোমাকে কি করতে হবে যে এই তোমার যে ওয়েব পেজটা কোন একটা সার্ভারে রাখতে হবে। তো সার্ভারে সাধারণত জিবি হিসেবে ভাড়া নিয়ে রাখা হয়। তো সার্ভারে যখন রাখলে তোমার এটা মূলত ওয়েবসাইট পাবলিশিং এর কাজ শেষ। এছাড়াও তোমাকে আরো কিছু কাজ করতে হয়, যেটা হচ্ছে যে কোন একজন ব্যক্তি তোমার ওয়েবসাইট সহজে দেখবে না, উনি কি করবে, তোমার ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবে। এই জন্য তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করতে হয়, অর্থাৎ প্রমিনেন্ট যে সার্চ ইঞ্জিন যেগুলো আছে এগুলোর সাথে হাইপার লিঙ্ক করে দিতে হয়, যেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। যে গুগলকে গিয়ে চিনিয়ে দিতে হবে যে তোমার এটা তোমার প্রতিষ্ঠান, যে কেউ যদি তোমার মনে করে ডেফোডিল কলেজ লেখা সার্চ দিয়ে তোমার প্রতিষ্ঠান আসবে এরকম। তাহলে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজগুলো করার পর তোমার ওয়েবসাইট পাবলিশড হয়ে যাবে। তাহলে ওয়েবসাইট পাবলিশিং এর জন্য আমার যে স্টেপগুলো আলোচনা করেছি তাহলে এই পর্যন্ত শেষ। আর আসছে দেখো জ্ঞানমূলক প্রশ্ন, এটা আমি অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করেছি, অনুধাবনমূলক প্রশ্ন অনেকগুলো আমি এখানে দিয়েছি যে 2 মার্কসের জন্য সাধারণত কি কি প্রশ্নগুলো দিতে পারে। তাহলে আমার এখানে এই চ্যাপ্টারে যা আছে মোটামুটি A to Z সবকিছু আলোচনায় আসছে, বুঝতে পেরেছো? এখন আমি একটু অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু অ্যাটেন্ডেন্স লিঙ্ক থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর ওই ক্লাস থেকে লিভ নিবা। তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে